Hello, Bacho. Good afternoon, and awful thank you for giving me and this opportunity to introduce myself. Today, I will discuss the new and interesting topic about the refraction of light. I hope all my pyari bacho should be okay. So let's start. আজকে আমরা আলোর প্রতিসরণ অধ্যায়ে 57তম লেকচারে ছোট্ট একটা টপিক বাকি রয়েছে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমরা গতদিন 56তম লেকচারে দেখেছিলাম যে একটা প্রিজমের মধ্যে আলোক রশ্মি যদি আপতিত হয় তাহলে সেই প্রিজম থেকে দ্বিতীয় পৃষ্ঠতল দিয়ে আলোকরশ্মি নির্গত না হওয়ার জন্য সেই প্রিজম কোণের সীমাস্থ কোণের মান কি কি হতে পারে এবং তার তিনটি শর্ত ছিল, সেগুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা জানব যে কোনো প্রিজম নিয়েই আমরা এই সীমাস্থ কোণের ঘটনাটা ঘটাতে পারি। প্রিজম চেঞ্জ করে নয়, প্রিজম ফিক্সড, আপতন কোণ চেঞ্জ করে। At what kind of the incidence angle or at what kind of the limiting value of the incidence angle for no emergent ray, কোনো আলোক রশ্মি নির্গত হবে না, তার জন্য আপতন কোণের কোন মানটা হতে হবে। তাহলে আপতন কোণের কোন সীমাস্থ মানের জন্য প্রিজম থেকে আলোক রশ্মি নির্গত হয় না, এই ঘটনাটা আজকে আমরা দেখব। ছোট্ট বিষয়, পরীক্ষা খুব আসে, এটা প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, একটু দরকারে। এটা নিটের ম্যাথামেটিক্সও আসে, একটু দেখবে, অসুবিধা নেই। তো দেখো আমরা করছি, টপিকটা হচ্ছে গিয়ে টপিকটা দ্য লিমিটিং ভ্যালু of incidence angle or angle of incidence for no emergent ray for a particular or of a given prism. কোনো একটি প্রিজমের ক্ষেত্রে আলোকরশ্মি নির্গত হবে না, তার জন্য আপতন কোণের সীমাস্থ মান কত হতে হবে। আমরা বললাম, সাপোজ এরকম একটা বিষয় ছিল, ধরা যাক একটি প্রিজম যার নামকরণটি হচ্ছে গিয়ে ABC এবং সেই প্রিজম কোণের মান A। কোনো একটা আলোক রশ্মি PQ কিউ বিন্দুতে অবিলম্বের সাপেক্ষে I1 কোণে নয়, এবার লিমিটিং ভ্যালু, মানে এখানে বলা যেতে পারে যে I লিমিটিং ভ্যালু, এখানে আইটা কি, I লিমিটিং। I1টার কোন লিমিটিং ভ্যালুর জন্য ঠিক এই ঘটনাটাই ঘটবে এবং ঠিক এই ঘটনাটাই ঘটবে। তাহলে PQ আর S, এখানে তোমার হচ্ছে গিয়ে অবিলম্ব N2, এটা অবশ্য আমরা θ2 R2 বলতে পারি, যেটা θc সমান, এটা R1, এটা তোমার হচ্ছে গিয়ে I2 যা 90 ডিগ্রি সমান। তাহলে এখানে এটার উপর ডিপেন্ড করছে না, বিভিন্ন প্রিজম নিয়ে আমরা আপতন কোণটাকে চেঞ্জ করে প্রত্যেকটা প্রিজমের ক্ষেত্রে একটা নির্দিষ্ট করে লিমিটিং ভ্যালু থাকবে, যে লিমিটিং ভ্যালুর জন্য প্রতিটা প্রিজমেরই এই ঘটনাটা ঘটতে পারে। এই ঘটনাটা
আমরা এই প্রিজম চেঞ্জ করে এটাকে চেঞ্জ না করে করতে পারি, আবার প্রিজম ফিক্সড রেখে এটাকে চেঞ্জ করে করতে পারি। এর আগে আমরা দেখেছিলাম এটাকে চেঞ্জ না করে বরং আমরা প্রিজমকে চেঞ্জ করে করেছিলাম। আজকে আমরা দেখব যে প্রিজম নয়, এটাকে চেঞ্জ করে করব। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আপতন কোণের যে সীমাস্ত মানের জন্য এটা ঘটে সেটা এটা। এবার একটা পয়েন্ট আমরা এখানে বলতে পারি, একটা পয়েন্ট আমরা বলতে পারি, যখন যখন I1 এর মান বাড়ানো হয় তখন R1 এর মানও বৃদ্ধি পায়। বিষয়টা এরকম ভেবে নাও যে আমরা লিমিটিং ভ্যালুটা I1 এর মানটাকে আমরা এরকম বাড়াচ্ছি, আগে 0 থেকে বৃদ্ধি করতে থাকলাম, বৃদ্ধি করতে 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 দেখলাম এই ঘটনাটা ঘটলো। তাহলে I1 এর মান আমরা যত বাড়াতে থাকবো R1 এর মানটা ততই বাড়বে। কেন? তার কারণ আমরা জানি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে পাঠানো হয় তাহলে এটা I1, এটা R1, I1 যদি বাড়ানো হয় তো R1টা একটু বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। তা I1 বৃদ্ধির সঙ্গে সঙ্গে R1 বৃদ্ধি পায়, কিন্তু R1 এর মান বৃদ্ধির সাথে সাথে R1 এর মান বৃদ্ধির সাথে সাথে R2 এর মান হ্রাস পায়। অনুরূপে কেন হ্রাস পায়? যেহেতু আমরা জানি A is equals to R1 plus R2, সুতরাং R2 is equals to A minus R1। A তো কখনো চেঞ্জ হতে পারে না, R1 যদি বৃদ্ধি পায় তো তোমার হচ্ছে গিয়ে এটা কমে যাবে, তাহলে R2 কমে যাবে। অনুরূপে I1 হ্রাসে R1 হ্রাস পায় এবং R1 হ্রাসে R2 বৃদ্ধি পায়, যেহেতু R2 is equals to A minus R1। এটা কিরকম? যদি এই ঘটনাটা 0 থেকে আস্তে আস্তে বাড়ানো হয়, আমরা এই লিমিটিং ভ্যালুটা আমরা 0 থেকে বাড়াতে শুরু করলাম, তাহলে এই ঘটনাটা ঘটবে। আমরা যদি 90 ডিগ্রি থেকে কমাতে শুরু করলাম, তাহলে কমাতে শুরু করলাম, I1 এর মান যদি হ্রাস পায় তাহলে R1টা হ্রাস পাবে, R1 হ্রাস পেলে R2 বৃদ্ধি পাবে। ঠিক এরকম ঘটনাটাই আমরা এখানেই আসবো, এই দিক থেকেও আসতে পারি, এই দিক থেকে আসতে পারি, কিন্তু এটা একটা লিমিটিং ভ্যালু। এই কোণটা কিন্তু লিমিটিং ভ্যালু, যে কোণের মানের জন্য এই ঘটনাটা ঘটবে সেটা যে কোনো ভাবেই করতে পারে। সুতরাং এখানে দুটো বিন্দুতে স্নেলস ল অ্যাপ্লাই করতে হবে। আমাদের মেইন করতে হচ্ছে আই লিমিটিংটা বের করতে হবে, ঠিক আছে? উদ্দেশ্য হচ্ছে আই লিমিটিং কত হবে। সুতরাং প্রথমত আর বিন্দুতেই বের করি। আর বিন্দুতে স্নেলস ল প্রয়োগ করে পাই, কি পাবো? আর বিন্দু যদি আমরা দেখি, এই মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ আর এই মাধ্যমে প্রতিসরাঙ্ক হচ্ছে তোমার 1, তাহলে মিউ আর 2 আমরা বলতে পারি মিউ আর 2 ইজ ইকুয়াল টু এর মাধ্যমে প্রতিসরাঙ্ক 1 ইনটু সাইন I2 আপাতত। এবার যেহেতু রশ্মি নির্গত হবে না, রশ্মি নির্গত না হওয়ার জন্য
আমরা কি বলতে পারি যে মিউ সাইন অফ r2 কত হবে থিটা সি, যখন r2 থিটা সি হবে তখন আই কত হবে 90 ডিগ্রি হবে, এবং তখন আমরা কি বলতে পারি যে সাইন থিটা সি ইজ ইকুয়ালস টু 1 বাই মিউ। আচ্ছা, এখানে সাইন থিটা সি আছে, আমাদের এখানে কস থিটা সি লাগবে, আমরা এক সময় বের করবো যখন এটার মানটা বের করবো তখন কস থিটা সি লাগবে। তাহলে আমরা যদি কস থিটা সি বের করতে কি পাবো, সুতরাং কস থিটা সি কত হবে, কস থিটা সি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সি। তাহলে আমরা বলতে পারি যে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সি মানে কত 1 বাই মিউ তার হোল স্কোয়ার। রুট ওভার আমরা লিখতে পারি যে 1 মাইনাস 1 বাই মিউ স্কোয়ার, এটা বলতে পারি, অথবা আমরা এটাকে লিখতে পারি রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ স্কোয়ার, অথবা এটাকে আমরা লিখতে পারি রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস 1 বাই জাস্ট মিউ। তাহলে তো কস থিটা সি, সাইন থিটা সি পেলাম, কস থিটা সি পেলাম, আমাদের এটা লাগবে। সুতরাং আমরা কি করতে পারি এবার, আমরা এই জায়গাটা মুছে দিলাম, ঠিক আছে, এই জায়গাটা মুছে দিলাম। তাহলে আমরা বের করতে পারি, সুতরাং নির্ণেয়, বা আমরা প্রথমত কিউ বিন্দুতে আবার কিউ বিন্দুতে স্নেলস ল অ্যাপ্লাই করে পাই, So if we apply the Snell's law at point Q, then we can write at point Q 1 into sine of I limiting is equals to mu sine of R1। আচ্ছা, একটা কাজ কি আমরা এটাকে আমরা লিখতে পারি কি যে সাইন অফ আই লিমিটিং ইজ ইকুয়ালস টু মিউ সাইন অফ এ মাইনাস R2, কারণ যেহেতু a is equals to R1 minus R1 plus R2, so R1 is equals to a minus R2, এবং R2 টা এখানে কি রশ্মি নির্গত না হওয়ার ক্ষেত্রে এখানে R2 টা আমরা বলতে পারি থিটা সি। তাহলে পরবর্তী লাইনে আমরা বলতে পারি এটা অ্যাকচুয়ালি মিউ সাইন অফ a মাইনাস থিটা সি। এই থিটা সি কে যদি আমরা ভেঙে মানে সাইন a মাইনাস b যদি সূত্র ভেঙে দেই তাহলে cos থিটা সি দরকার পড়বে, ওই জন্য আমরা বলছিলাম। তাহলে আমরা এখানে কি করতে পারি, so if we split this term, then we can write mu sin a cos b minus cos a sin b, so sin of I limiting মানে সীমাস্থ মান, I এর সীমাস্থ মান, বা আমরা যেহেতু আই লিমিটিং বের করবো তাহলে এক কাজ করতে একবারে বের করতে পারি, আমাদের যেহেতু আই লিমিটিং দরকার, আই এর সীমাস্থ মান দরকার, তাহলে আই লিমিটিং ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ মিউ, মানে এই পার্টটাকে পুরোটা সাইন ইনভার্সের মধ্যে রেখে দিলাম, মিউ সাইন এ, আচ্ছা cos থিটা সি মানে কত, cos থিটা সি মানে দিস, তাহলে রুট ওভার অফ মিউ স্কয়ার মাইনাস 1 বাই মিউ মাইনাস cos a বা কোসাইন অফ a ইন্টু সাইন থিটা সি মানে হচ্ছে 1 বাই মিউ। তাহলে এবার আমরা কি করতে পারি, এবার আমরা বড়জোর একটা লাইন বের করতে পারি, এখানে 1 বাই মিউ রয়েছে, এখানে 1 বাই মিউ রয়েছে, তাহলে মিউ যদি কমন নিই তাহলে মিউর সঙ্গে কেটে যাবে, তাহলে এটার সঙ্গে কমন নিয়ে এটাকে আমরা কেটে দিতে পারি। তাহলে কি পড়ে থাকলো সাইন ইনভার্স অফ সাইন এ রুট ওভার অফ মিউ স্কয়ার মাইনাস 1 মাইনাস অফ cos a। এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসে, লিমিটিং যে কোনো একটি প্রিজম থেকে আলোক রশ্মি নির্গত না হওয়ার ক্ষেত্রে
আপতন কোণের যে সীমাস্ত মান সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রিজম থেকে আলোক রশ্মি নির্গত না হওয়ার ক্ষেত্রে আপতন কোণের সীমাস্ত মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রিজম কোণ এ এবং প্রিজমের মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এই দুটোর উপর নির্ভর করে। এখানে দুটোই বিষয় রয়েছে, প্রিজম অ্যাঙ্গেল অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য প্রিজম। So this is the mathematical information. So easier mathematics. So I hope all the students are realize. So after next class we can discuss the rest part in this chapter, and then we can study about the mathematical or numerical solution. So thank you for watching my video.